হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই। আসুন গল্পটি শুরু করি। আমার ভাইপো বলাই তার প্রকৃতিতে কেমন করে গাছপালার মূল সুরগুলোই হয়েছে প্রবল। ছেলেবেলা থেকেই চুপচাপ চেয়ে চেয়ে দেখাই তার অভ্যাস, নড়ে চড়ে বেড়ানো নয়। পূর্ব দিকের আকাশে কালো মেঘ স্তরে স্তরে স্তম্ভিত হয়ে দাঁড়ায়। ওর সমস্ত মনটাতে ভিজে হাওয়া যেন শ্রাবণ অরণ্যের গন্ধ নিয়ে ঘনিয়ে ওঠে, ঝমঝম করে বৃষ্টি পড়ে। ওর সমস্ত গা যেন শুনতে পায় সেই বৃষ্টির শব্দ। ছাদের ওপর বিকেল বেলাকার রোদ্দুর পড়ে আসে, গা ধুলে বেড়ায়। সমস্ত আকাশ থেকে যেন কি একটা সংগ্রহ করে নেয়। মাঘের শেষে আমের বোল ধরে, তার একটা নিবিড় আনন্দ জেগে ওঠে ওর রক্তের মধ্যে, একটা কিসের অব্যক্ত স্মৃতিতে। ফাল্গুনে পুষ্পিত শালবনের মতোই ওর অন্তর প্রকৃতিটা চারদিকে বিস্তৃত হয়ে ওঠে, ভরে ওঠে, তাতে একটা ঘন রং লাগে। তখন ওর একলা বসে বসে আপন মনে কথা কইতে ইচ্ছে করে। যা কিছু গল্প শুনেছে সব নিয়ে জোড়াতাড়া দিয়ে অতি পুরনো বটের কোঠরে বাসা বেঁধে আছে যে এক জোড়া অতি পুরানো পাখি, ব্যঙ্গমা ব্যঙ্গমী, তাদের গল্প। ওই ড্যাবা ড্যাবা চোখ মেলে সর্বদা তাকিয়ে থাকা ছেলেটা বেশি কথা কইতে পারে না, তাই ওকে মনে মনে অনেক বেশি ভাবতে হয়। ওকে একবার পাহাড়ে নিয়ে গিয়েছিলাম। আমাদের বাড়ির সামনে ঘন সবুজ ঘাস পাহাড়ের ডাল বেয়ে নিচু পর্যন্ত নেমে গিয়েছে। সেইটে দেখে আর ওর মন ভারী খুশি হয়ে ওঠে। ঘাসের আস্তরণটা একটা স্থির পদার্থ তা ওর মনে হয় না। ওর বোধ হয় যেন ওই ঘাসের পুঞ্জ একটা গড়িয়ে চলা খেলা, কেবলই গড়াচ্ছে। প্রায়ই তারই সেই ঢালু বেয়ে ও নিজেও গড়াত। সমস্ত দেহ দিয়ে ঘাস হয়ে উঠত। গড়াতে গড়াতে ঘাসের আগায় ওর ঘাড়ের কাছে সুরসুরি লাগতো আর ও খিলখিল করে হেসে উঠত। রাত্রে বৃষ্টির পর প্রথম সকালে সামনের পাহাড়ে শেকড় দিয়ে কাঁচা সোনা রঙের রোদ্দুর দেবদারু বনের ওপরে এসে পড়ে। ও কাউকে না বলে আস্তে আস্তে গিয়ে সেই দেবদারু বনের নিস্তব্ধ ছায়াতলে একলা অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। গা ছমছম করে। এইসব প্রকাণ্ড গাছের ভেতরকার মানুষকে ও যেন দেখতে পায়। তারা কথা কয় না, কিন্তু সমস্তই যেন জানে। তারা সব যেন অনেক কালের দাদামশাই। এক যে ছিল রাজাদের, ওর ভাবে ভোলা চোখটা কেবল সে ওপরের দিকেই তা নয়। অনেক সময় দেখেছি ও আমার বাগানে বেড়াচ্ছে মাটির দিকে কি খুঁজে খুঁজে। নতুন অঙ্কুরগুলো তাদের কোঁকড়ানো মাথাটুকু নিয়ে আলোতে ফুটে উঠেছে, এই দেখতে তার উৎসুকের সীমা নেই। প্রতিদিন ঝুঁকে পড়ে পড়ে তাদেরকে যেন জিজ্ঞাসা করে, তারপরে
তারপরে তারা ও চির অসমাপ্ত গল্প। সদ্য গজিয়ে ওঠা কচি কচি পাতা, তাদের সঙ্গে ওর কি যেন একটা বয়স্য ভাব, তাও কেমন করে প্রকাশ করবে। তারাও ওকে কি একটা প্রশ্ন জিজ্ঞাসা করবার জন্য আঁকু পাকু করে। হয়তো বলে, তোমার নাম কি? হয়তো বলে, তোমার মা কোথায় গেল? বলাই মনে মনে উত্তর করে, আমার মা তো নেই। কেউ গাছের ফুল তুললে এইটে ওর বড় বাজে, আর কারো কাছে ওর এই সংকোচনের কোনো মানে নেই, এটাও সে বুঝেছে। এই জন্যে ব্যথাটা লুকোতে চেষ্টা করে। ওর বয়সের ছেলেগুলো গাছে ঢিল মেরে মেরে আমলকি পারে, ও কিছু বলতে পারে না, সেখান থেকে মুখ ফিরিয়ে চলে যায়। ওর সঙ্গীরা ওকে খেপাবার জন্যে বাগানের ভেতর দিয়ে চলতে চলতে ছড়ি দিয়ে দুপাশের গাছগুলোকে মারতে মারতে চলে। ফস করে বকুল গাছের একটা ডাল ভেঙে নেয়। ওর কাঁদতে লজ্জা করে, পাছে সেটাকে কেউ পাগলামি মনে করে। ওর সবচেয়ে বিপদের দিন যেদিন ঘাসিয়ারা ঘাস কাটতে আসে, কেননা ঘাসের ভেতর ভেতরে ও প্রত্যাহ দেখে দেখে বেরিয়েছে এতটুকু টুক লতা, বেগুনি হলদে নানা নামহারা ফুল, অতি ছোট ছোট, মাঝে মাঝে কণ্টিকারি গাছ, তার নীল নীল ফুলের বুকের মাঝখানটিতে ছোট্ট একটুখানি সোনার ফোঁটা। বেড়ার কাছে কাছে কোথাও বা কাল মেঘের লতা, কোথাও বা অনন্তমূল, পাখিতে খাওয়া নিম ফলের বিচি পড়ে ছোট ছোট চারা বেরিয়েছে। কিন্তু সুন্দর তার পাতা সমস্তই নিষ্ঠুর নিড়ানি দিয়ে দিয়ে নিড়িয়ে ফেলা হয়। তারা বাগানের শৌখিন গাছ নয়, তাদের নালিশ শোনবার কেউ নেই। একদিন ওর কাকির কোলে এসে বসে তার গলা জড়িয়ে বলে, ওই ঘাসিয়ারিকে বলো না আমার ওই গাছগুলো যেন না কাটে। কাকি বলে, বলাই, কি যে পাগলের মতন বকিস, ও যে সব জঙ্গল, সাপ না করলে চলবে কেন? বলাই কদিন থেকে বুঝতে পেরেছিল কতগুলো ব্যথা আছে যা সম্পূর্ণ ওর একলারই। ওর চারিদিকের লোকের মধ্যে তার কোনো সাড়া নেই। এই ছেলের আসল বয়স সেই কোটি বৎসর আগেকার, যেদিন সমুদ্রের গর্ভ থেকে নতুন জাগা পঙ্কস্তরের মধ্যে পৃথিবীর ভাবী অরণ্য আপনার জন্মের প্রথম কন্দন উঠিয়েছে। সেদিন পশু নেই, পাখি নেই, জীবনের কলরব নেই, চারদিকে পাথর আর পাকা আর জল। কালের পথে সমস্ত জীবের অগ্রগামী গাছ সূর্যের দিকে জোর হাত তুলে বলেছে, আমি থাকব, আমি বাঁচব, আমি চিরপথিক, মৃত্যুর পর মৃত্যুর মধ্য দিয়ে অন্তহীন প্রাণের বিকাশ তীর্থে যাত্রা করব, রৌদ্রে বাদলে দিন রাত্রে। গাছের সেই রব আজও উঠেছে বনে বনে, পর্বতে প্রান্তে, তাদেরই শাখায় পত্রে ধরণীর প্রাণ বলে বলে উঠেছে, আমি থাকব, আমি থাকব। বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে
দুর্লোকে দহন করে পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্যে প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে, আর উৎকণ্ঠিত প্রাণের বাণীকে অহর্নিশ আকাশের উচ্ছ্বসিত করে তোলে। আমি থাকব। সেই বিশ্বপ্রাণের বাণী কেমন একরকম করে আপনার রক্তের মধ্যে শুনতে পেয়েছিল ওই বলাই। আমরা তাই নিয়ে খুব হেসেছিলুম। একদিন সকালে এক মনে খবরের কাগজ পড়ছি। বলাই আমাকে ব্যস্ত করে ধরে নিয়ে গেল বাগানে। এক জায়গায় একটা চারা দেখিয়ে আমাকে জিজ্ঞাসা করলে, কাকা, এই গাছটা কি? দেখলুম একটা শিমুল গাছের চারা বাগানের খোয়া দেওয়া রাস্তার মাঝখানেই উঠেছে। হায় রে, বলাই ভুল করেছিল আমাকে ডেকে নিয়ে এসে। এতটুকু যখন এর অঙ্কুর বেরিয়েছিল, শিশুর প্রথম প্রলাপটুকুর মতো, তখনই এটা বলাইয়ের চোখে পড়েছে। তারপর থেকে বলাই প্রতিদিন নিজের হাতে একটু একটু জল দিয়েছে। সকাল বিকেল ক্রমাগত ব্যগ্র হয়ে দেখেছে কতটুকু বাড়ল। শিমুল গাছ বাড়েও দ্রুত, কিন্তু বলাইয়ের আগ্রহের সঙ্গে পাল্লা দিতে পারে না। যখন হাতে দুয়েক উঁচু হয়েছে, তখন ওর পত্র সমৃদ্ধ দেখে ভাবলে, এ একটা আশ্চর্য গাছ। শিশুর প্রথম বুদ্ধির আভাস দেখবা মাত্র মা যেমন মনে করে আশ্চর্য শিশু, বলাই ভাবলে আমাকেও চমৎকৃত করে দেবে। আমি বললুম, মালিকে বলতে হবে এটা উপড়ে ফেলে দেবে। বলাই চমকে উঠল, এ কি দারুণ কথা! বললে, না কাকা, তোমার দুটি পায়ে পড়ি, উপড়ে ফেলো না। আমি বললুম, কি যে বলিস তার ঠিক নেই। একেবারে রাস্তার মাঝখানে উঠেছে, বড় হলে চারদিকে তুলো ছড়িয়ে অস্থির করে দেবে। আমার সঙ্গে যখন পারলে না, এই মাতৃহীন শিশুটি গেল তার কাকির কাছে। কোলে বসে তার গলা জড়িয়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললে, কাকি, তুমি কাকাকে বারণ করে দাও গাছটা যেন না কাটেন। উপায়টা ঠিক ঠাউরে ছিল। ওর কাকি আমাকে ডেকে বললে, ওগো শুনছো? আহা, ওর গাছটা রেখে দাও। রেখে দিলুম। গোড়ায় বলাই যদি না দেখাতো, তবে হয়তো ওটা আমার লক্ষ্যই হতো না, কিন্তু এখন রোজই চোখে পড়ে। বছর খানিকের মধ্যে গাছটা নির্লজ্জের মতো মস্ত বেড়ে উঠল। বলাইয়ের এমন হলো, এই গাছটার পরই তার সবচেয়ে স্নেহ। গাছটাকে প্রতিদিনই দেখাচ্ছে নিতান্ত নির্বোধের মতো। একটা অজায়গায় এসে দাঁড়িয়ে কাউকে খাতির নেই, একেবারে খাড়া লম্বা হয়ে উঠেছে। যে দেখে সেই ভাবে, এটা এখানে কি করতে? আরও ২-৪ বার এর মৃত্যুদণ্ডের প্রস্তাব করা গেল। বলাইকে লোভ দেখালুম, এর বদলে খুব ভালো কতগুলো গোলাপের চারা আনিয়ে দেব। বললেম, নিতান্তই শিমুল গাছই যদি তোমার পছন্দ, তবে আর একটা চারা আনিয়ে বেড়ার ধারে পুঁতে দেব, সুন্দর দেখতে হবে। কিন্তু কাটবার কথা বলাই আতঙ্কে ওঠে, আর ওর কাকি বলে, আহা, এমনি কি খারাপ দেখতে হয়েছে? আমার বৌদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। বোধ করি সেই শোকে দাদার খেয়াল গেল।
তিনি বিলেতে ইঞ্জিনিয়ারিং শিখতে গেলেন। ছেলেটি আমার নিঃসন্তান ঘরে কাকির কোলেই মানুষ। বছর 10 পরে দাদা ফিরে এসে বলাইকে বিলাতি কায়দায় শিক্ষা দেবেন বলে প্রথমে নিয়ে গেলেন সিমলের, তারপরে বিলেতে নিয়ে যাবার কথা। কাঁদতে কাঁদতে কাকির কোল ছেড়ে বলাই চলে গেল। আমাদের ঘর শূন্য হলো। তারপরে 2 বছর যায়। ইতিমধ্যে বলাইয়ের কাকি গোপনে চোখের জল মোছেন, আর বলাইয়ের শূন্য শোবার ঘরে গিয়ে তার ছেঁড়া এক পাটি জুতো, তার রবারের ফাটা গলা, তার জানোয়ারের গল্পওয়ালা ছবির বই নাড়েন চাড়েন। এতদিনে এইসব চিহ্নকে ছাড়িয়ে গিয়ে বলাই অনেক বড় হয়ে উঠেছে। এই কথা বসে বসে চিন্তা করেন। কোনো এক সময় দেখলুম লক্ষ্মীছাড়া শিমুল গাছটা বড় বার বেড়েছে, এত দূর অসঙ্গত হয়ে উঠেছে যে আর প্রশ্রয় দেওয়া চলে না। এক সময়ে দিলুম তাকে কেটে। এমন সময়ে শিমুলে থেকে বলাই তার কাকিকে এক চিঠি পাঠালে, কাকি, আমার সেই শিমুল গাছের একটা ফটোগ্রাফ পাঠিয়ে দাও। বিলেত যাবার পূর্বে একবার আমাদের কাছে আসবার কথা ছিল, সে আর হলো না। তাই বলাই তার বন্ধুর ছবি নিয়ে যেতে চাইলে তার কাকি আমাকে ডেকে বললেন, ওগো শুনছো, একজন ফটোগ্রাফারওয়ালা ডেকে আনো। জিজ্ঞাসা করলুম, কেন? বলাই কাঁচা হাতের লেখা চিঠি আমাকে দেখতে দিলেন। আমি বললাম, সে গাছ তো কাটা হয়ে গেছে। বলাইয়ের কাকি 2 দিন অন্নগ্রহণ করলেন না, আর অনেক দিন পর্যন্ত আমার সঙ্গে একটি কথাও কননি। বলাইয়ের বাবা ওকে তার কোল থেকে নিয়ে গেল, সে যেন ওর নাড়ি ছিঁড়ে, আর ওর কাকা তার বলাইয়ের ভালোবাসার গাছটিকে চিরকালের মতন সরিয়ে দিলে। তাতেও ওর যেন সমস্ত সংসারকে বাজল, তার বুকের মধ্যে ক্ষত করে দিলে। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তারই প্রাণের দোসর।